Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। দার্জিলিং, যাকে এক কথায় বলা যায় পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর এক পীঠস্থান, যেখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ এক হাতছানি। ভোরের আলোতে পাহাড়ের কোলে দাঁড়িয়ে দূরের সেই কাঞ্চনজঙ্ঘার হাতছানি, এ এক যেন অপরূপ সুন্দরময় ঘটনা। চারিদিকে মেঘলা আকাশ। চলো তাহলে দ্য কুইন অফ হিল দার্জিলিংয়ে চোখ দিয়ে দূরের সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি হলাম তোমাদের ভালোবাসার মজুমদার রবেলের পক্ষ থেকে ওকা, তোমাদের ভালোবাসার প্রখর। আমি মোটামুটি ভালোই আছি। তো আজ আমরা এখানে হোটেল থেকে কিছু সাইট সিন করতে বেরাবো। এখন ভিডিও শ্যুট করছি, এখন বাজে রাত্রির ঠিক 2:30 থেকে 2:45 মতো। 3টের আর 5-10 মিনিট মতো বাকি। তোমরা হচ্ছে এত রাত্রে শ্যুট করছি, কোথায় যাব? যারা জানো তারা বুঝতেই পারছো, যারা জানো না তাদের বুঝিয়ে দিচ্ছি। আজ আমরা যেতে চলেছি চলোকে দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। মোটামুটি ধরো ওই খুব বেশি ডিস্টেন্স নয়, সবটা এক এক করে আস্তে আস্তে বলবো। আজ আমরা যাবো হচ্ছে টাইগার হিল, যেখানে সূর্যোদয় দেখা যাবে। যত আর্লি মর্নিং পৌঁছানো যায় ততই বেস্ট। ওই জন্যই আমরা আজ মধ্যরাত্রিরে উঠেছি, আস্তে আস্তে রেডি হয়ে মধ্যরাত্রিরে আমরা রওনা দেবো। তোমরা জানো আমরা মাঝে মাঝে বাঙালি ভালো থাকি, ভালো রাখি, তার পাশাপাশি ভালো ঘুরি। তো সেখান থেকেই পরপর সিরিজ পার্টগুলো হচ্ছে, আজকেও তো ব্যতিক্রম নয়। এবং পুরো ঘুরে যাও, সব জায়গায় ঘুরে যা আমরা অভিজ্ঞতা অর্জন করি, পরে শেয়ার করি। তো আজকের দিনে আমরা টাইগার হিল যাচ্ছি। তোমরা যদি মনে করো যে না তোমরা ওয়ান ডে সাইট সিন অন্য জায়গায় করবে, সেটাও করতে পারো। তোমরা লামাহাট ইকোবাগের দিকে যেতে পারো, তোমরা লাভাস পয়েন্ট যেতে পারো, ত্রিবেণী যেতে পারো, অন্যদিকে চটকপুর যেতে পারো, জোটপুকুরি যেতে পারো, প্রভৃতি জায়গা রয়েছে। কার্শিয়াংয়ের দিকে যেতে পারো, প্রভৃতি জায়গা রয়েছে। এছাড়া এখান থেকে অন্য যে কোনো অফবিটে শিফট হয়ে যেতে পারো, যে কোনো জায়গায়। মোটামুটি যেখানেই যাও না কেন, মোটামুটি দার্জিলিং সারাউন্ডিং এরিয়া বেস করে মোটামুটি জেনারেলি সবাই যেটা যায়, সবাই মোটামুটি 20-25 কিলোমিটারের মধ্যে সবাই শিফট হয়, বা 20-25 কিলোমিটারের মধ্যে সবাই ঘুরে আবার ফিরে আসে। তো চলো, বেশি কথা বলবো না। আমরা মোটামুটি রেডি হইনি, এখন রেডি হব। জাস্ট ঘুম থেকে ওঠা হলো। এই ড্রেস ফেস এখন নাইট ড্রেসের মতো সব পড়েছি, আসলে চিনা সেগুলো পরেই বসে রয়েছি। তো চলো আপাতত মোটামুটি রেডি হই। 3:30 নাগাদ আমাদের বাইরে গাড়ি আসার কথা। রেডি হয়ে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে গাড়িতে উঠি। দেখাই যাচ্ছে সম্পূর্ণ দার্জিলিং শহরটা এখনো ঘুমের দেশে আচ্ছন্ন। কিন্তু কি করা যাবে, সূর্যি মামার ঘুম তো যে কোনো সময় ভাঙতে পারে। চলো তাহলে সূর্যি মামার দোরগোড়ায় গিয়ে দাঁড়াই তার নিদ্রা ভঙ্গ করার জন্য। She wanted, and if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life, but I got so much left to do, except for falling in love with you. So I'ma let you keep me up at night. বর্তমানে আমরা এখন পার করছি টাইগার হিলের সংলগ্ন এরিয়া দ্য সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। Up another time, but please don't stay the night. Don't try to change my mind, baby. Please don't stay the night. I must do what's right. Don't make me ask you twice. Oh, don't stay the night. গুড মর্নিং সবাইকে আবারও। আমরা প্রায় 14-15 কিলোমিটার ক্রস করে, অন্ধকারে লাইটে প্রবলেম হচ্ছে, চলে এলাম। প্রায় দেখুন উপরে টাওয়ার দেখা যাচ্ছে, পুরো মেন লোকেশন পর্যন্ত চলে এসেছি। চলার পরে সেন্ট্রালের বিভিন্ন এরিয়া ক্রস করলাম। আর এই এরিয়াটা কিন্তু সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আন্ডারে পড়ে। সমতল থেকে প্রায় 8,500 ফিট উচ্চতা অবশ্যই। দেখুন এখানে বিভিন্ন দোকান রয়েছে, রয়েছে এখানে মোটামুটি এই পাশে দেখা যাচ্ছে দোকান। সারাদিনে প্রায় 500-600 গাড়ি এখানে অ্যালাউ হয়, 50 টাকা করে পার্কিংয়ে নেয়।
আর 200 টাকা করে কমার্শিয়াল পারবেন। যখন আপনার ফুল মানে বুকিং করবেন যখন, তখন ওখানে সমস্ত বলেই দেওয়া থাকে, ইনক্লুডিং করাই থাকে আর কি। তো আমাদের বহু লোক চলে এসছে, তোমার সামনে যাই দিনে আলো হলে পরিষ্কারভাবে দেখাতে পারবো আপনাদেরকে। বেশ সুন্দর জায়গা। এনটিভি এইগুলো যেগুলো বললাম সেগুলো, এছাড়া কোনো এনটিভিতে কোনো ব্যাপার নেই। তো সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আন্ডারে এটা রয়েছে 1915 সাল থেকে। এখানে যখন আসবেন পার্কিং নিচে হয়, আমাদের কপাল ভালো আমরা অনেকটা উপরে আসতে পারলাম। পার্কিং থেকে এই জায়গাটা আসা পর্যন্ত সানসেট পয়েন্ট দেখার জন্য মোটামুটি 4-400 মিটার ওয়াকিং করতে হয়। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, আমি এক এক করে দিনে আলো পরিষ্কার হলে আমি ব্যাক ক্যামেরা দেখাবো। এই টাইগার হিল জায়গাটা কিন্তু আরেকটা জায়গাতে কিন্তু আছে, আপনারা যদি কেউ খোঁজ নেন জানবেন। এটা কিন্তু লাদাখের ড্রাস সেক্টরেও কিন্তু এই টাইগার হিল জায়গাটা কিন্তু একটা জায়গা আছে। এখানে বেশ কিছু চায়ের দোকান, এই জায়গায় গেলে বেশ কিছু চায়ের দিদিরা সমস্ত ঘোরে আর কি, বাড়ির মা বোনেরা বউরা বিক্রি করে, চাইলে খেতে পারেন সেখান থেকে, তারা অল্প কিছু মূল্যে আপনাদের বিক্রি করে। এবং সবথেকে বড় কথা, যখন পিক টাইমে যখন গাড়ি পুরো উপরে না আসে না, তখন কিন্তু তারা শর্টকাট রাস্তা দিয়ে কিন্তু উপরে তারা নিয়ে আসে। তো বিভিন্ন রকমের সুন্দর জায়গা এখানে রয়েছে। এবং যেটা আপনাদের বলছিলাম যে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কিন্তু 1915 সালেই কিন্তু এস্টাবলিশ হয়েছিল। তখন থেকে কিন্তু এই এরিয়াটা তাদের আন্ডারেই পড়ে। পুরো জঙ্গল এরিয়া এবং চলাপথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের রেড পান্ডা থেকে শুরু করে বিভিন্ন এনিমেলস দেখা যায় জঙ্গলে, এবং কপাল ভালো আপনি লেপার্ডও দেখতে পেতে পারেন। তো আজকে বলছে নাকি মোটামুটি 4:30 পৌনে 5টা নাগাদ, 4:45 নাকি এখানে যে সানরাইজ। সকালবেলা সব দৌড়ে এলাম সানরাইজ দেখবো বলে, কিন্তু এমনই ব্যাড লাক, এই হলো সিচুয়েশন। সানরাইজেস এসে দেখা যাবে এখানে সন্দেহ আছে, মানে এতটাই মেঘলা জমে গেছে, মানে আমাদের এতটাই আনফর্চুনেট আমরা। দেখা যাক, হোপফুলি দাঁড়িয়ে আছি। একটা ক্লিপিংস আপনার তুলে ধরলামই আর কি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো, ভাবলাম যে আরও বেটার দেখা যাবে বলে আমরা ওয়েট করছিলাম, বাট পুরোটা ফগ হয়ে গেছে চারিদিকে, কিচ্ছু দেখা পরিস্থিতি নেই। যাই না এরপর আর দেখতে পাবো কিনা, অভিজ্ঞতা যেটুকু বলছে দেখা যাবে না, তবুও দেখা যাক, একটা আশা রাখছি। আপনাদের এটার সঙ্গে একটা ইনফরমেশান দেওয়ার, যারা দার্জিলিংয়ে আসছেন ঘুরতে, যারা ওল্ড এজ পারসন বা ধরুন শারীরিক কোনো অসুবিধা আছে, যারা টাইগার হিল ভিজিট করতে পারছে না, তাদেরকে বলা, দার্জিলিংয়ে মহাকাল মন্দির ঠিক পাশেই আছে হচ্ছে লোকে, একটু আগালে 100 মিটার মতো আগালেই রাস্তাটা বাঁ দিকে টার্ন নেয়। ঠিক ওই পার্টিকুলার স্পট থেকেও কিন্তু খুব ভালো ওয়েদার যদি ক্লিয়ার থাকে, সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু দেখা যায়। কারণ বেসিক্যালি ওটা কিন্তু সানসেট পয়েন্ট এবং অনেক পুরনো সানরাইজ পয়েন্টও। এবং যারা একটু রেপুটেড লোক বা একটু সেলিব্রিটি টাইপ অফ যারা মানুষ সেখানে আসে, যারা এখানে আসেন না টাইগার হিলে, তারা কিন্তু সবাই ওখান থেকে কিন্তু সানরাইজ এবং সানসেট কিন্তু মোটামুটি সবাই ওখানে দেখে, সানরাইজ কিন্তু তারা ওখান থেকে দেখে। এখন অফিসিয়াল টাইম 4:40, 4:46 আজকে সানরাইজের সময় দেখুন পার্টিকুলারলি, ঠিক আমি দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে কিন্তু সানরাইজ কিন্তু হবে। আর অ্যাকচুয়ালি এই জায়গাটাই হচ্ছিল গিয়ে কাঞ্চনজঙ্ঘা, যেটা আপনার তখন দেখালাম। বাট আনফর্চুনেট, কিন্তু মনে হচ্ছে সানরাইজ এখন হওয়ার টাইম হয়ে এসছে বলে এই জায়গাটা আস্তে আস্তে কিছুটা জায়গা ক্লিয়ার হয়েছে, ওই জায়গাটা সারাউন্ডিং এরিয়াটা, সানরাইজ জোনটা আর কি। 8 থেকে 80 সবাই যেন একটি সুন্দর মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই মুহূর্তটি হলো শুধুমাত্র সূর্যি মামার দর্শন, সঙ্গে দূরের সেই কাঞ্চনজঙ্ঘার একটুখানি হাতছানি। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এখনো পর্যন্ত না দেখা পাওয়া গেছে সূর্যি মামার, না দেখা পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘার। হয়ে গেল সানরাইজ কমপ্লিট টাইমিং। আই হোপ ওয়েদার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সানরাইজ হয়েই গেছে। তো বাট আনফর্চুনেটলি আর দেখা গেল না, আমরা ওয়েট করছি, বাট দেখা যদি যায় তবেই দেখাবো। আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। আনফর্চুনেট প্রত্যেকে গেছে, সরি, আমাদের তরফ থেকে আপনাদের আর দেখাতে পারলাম না। তো ব্যাক ক্যামেরায় এই সুন্দর জঙ্গলের একটা সুন্দর মর্নিং ভিউ দেখাচ্ছি। আপাতত নেক্সট ডেস্টিনেশনের মধ্যে আই হোপ অ্যাজ পার প্ল্যানিং আমরা এখন
ব্রহ্মণষ্ঠী যাব। আমরা চলার পথে গাড়ি দাঁড় করিয়ে দিলাম এক জায়গাতে। কাঞ্চনজঙ্ঘা হেভি পরিষ্কার দেখা যাচ্ছে হঠাৎ করেই। আমরা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ লাগছে, মানে হঠাৎ করে একটা ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। জীবন যে কতটা অনিশ্চয়তায় ভরা তারই প্রমাণ আমরা এতক্ষণ ধরে পেলাম। অনিশ্চয়তায় ভরা কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা কিছুতেই না পেতে পেতে হঠাৎই ভাগ্য সুপ্রসন্ন হওয়ার দরুন কাঞ্চনজঙ্ঘা আমাদের হাতের মুঠোয় এসে ধরা দিল। চলো তাহলে এই সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা যাক। আমরা এখন চলার পথে রাস্তায় যদি এখানে বিভিন্ন রকম বিভিন্ন ট্রাফিক রুলস আছে, রুলসের বিভিন্ন মারপ্যাচ জায়গায় বলা যায়, সেই কারণে বিভিন্ন রাস্তার বন্ধ থাকার জন্য আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস। কেন আমরা আপাতত টাইগার হিল থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন হিসেবে চুজ করলাম রক গার্ডেন। এখানে যে কটা পাহাড়ি ট্যুরিস্ট স্পট রয়েছে দার্জিলিং বা দার্জিলিং সারাউন্ডিং এরিয়া, তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন চলে গিয়ে রক গার্ডেন। চলার পথের এই প্রাকৃতিক সৌন্দর্য, রক গার্ডেনের প্রধান আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে চলার পথে প্রাকৃতিক সৌন্দর্য, ধরে পাহাড়ি খাদ, চা বাগান, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সবটাই তুলে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখতে থাকুন। এছাড়াও চলার পথে রক গার্ডেন সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা কালেক্ট করতে পেরেই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা সময় পর্যন্ত আমরা হাজারো চেষ্টা করে কাঞ্চনজঙ্ঘাকে আর দেখতে পাচ্ছিলাম না। সত্যি কথা বলতে আমরা কিছুটা আশাহতই হয়ে গেছিলাম। হঠাৎ করেই ভাগ্যের আমাদের পরিবর্তন ঘটলো। এক কথায় বলতে পারো ভাগ্যের কি পরিহাস। যেই কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে রেখেছিল, সেই কাঞ্চনজঙ্ঘাই হঠাৎ করেই আমাদের হাতের মুঠোয় চলে এলো। সেই কাঞ্চনজঙ্ঘাই এখন আমাদের চলার পথের প্রধান সারথি। এতেই বোঝা যায় ভাগ্য কেবল তোমার বা আমার হাতে নয়, ভাগ্য কেবল শুধুমাত্র সেই উপরওয়ালারই হাতে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, দেখাচ্ছিলাম এতক্ষণ সে রক গার্ডেনে আসানোর রাস্তা। এবার রক গার্ডেনের এন্ট্রেন্স গেট। দার্জিলিং থেকে ডিস্টেন্স প্রায় ধরুন ওই 7.5 থেকে 8 কিলোমিটার, 7 থেকে 7.5 কিলোমিটারের মতো, সময় লাগে 20 মিনিট মতো। আর আমরা গেলাম যেখান থেকে, ওখান থেকে মোটামুটি ধরুন ওই 10-12 কিলোমিটারই ছিল টাইগার হিল থেকে। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছিল গঙ্গামাই পার্ক যাওয়ার রাস্তা। এখান থেকে আর 1-1.5 কিলোমিটার রাস্তা বেশি, সময় মোটামুটি ধরে চলতে পারে। দার্জিলিং থেকে আসলে এখানে 20 মিনিট লাগলে ওখানে 35-40 মিনিট লাগবে। এরকম চারিদিকে খাবারের দোকান এই রক গার্ডেন সারাউন্ডিং এরিয়ায়। সমুদ্র বিষয় থেকে প্রায় মানে সমতল থেকে প্রায় 6 থেকে 6,500 ফিট উচ্চতা অবস্থিত এই জায়গাটা। বেসিক্যালি উপরের দিকে যত উঠবেন সেটা মোটামুটি তখন 7,000 ফিটের কাছাকাছি গিয়ে জায়গা চলে যাবে। এনডিবি রয়েছে এখানে, বড়দের জন্য 20 টাকা করে, বাচ্চাদের 10 টাকা, বিদেশি যারা প্রবাসী আছে তাদের জন্য চলে গিয়ে 50 টাকা করে। আর পার্কিং আছে, পার্কিংয়ে কিন্তু 20 টাকা করে নিল। বেশ কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে, স্টল চাইলে খেতেও পারেন। 1980-তে কিন্তু এই পার্কটা কিন্তু প্রতিষ্ঠা হয় এবং খুব পপুলার হয় এবং পিছনে ঝর্ণা বয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু বেশ ভাঙা, আসলে জন্য সময় নিয়ে আসবে, সময় কিন্তু অতিরিক্ত লাগবে। এবং এখানে লেখা রয়েছে দেখুন, কিছু যদি কোনোরকম কোনো পানিশমেন্ট জাতীয় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট 500 টাকা। এই পার্কের আরেক নাম হচ্ছে বারবাতে পার্ক। এটা বেসিক্যালি লোকালদের জন্য পিকনিক স্পট।
এটা হচ্ছে হলো রক গার্ডেনের চড়াই উৎরাই মিলিয়ে যাওয়ার রাস্তা, পাশে সুন্দর পাহাড়ি সৌন্দর্য, তার সঙ্গে এই রাস্তা। এখানে যারা আসবেন তাদের মধ্যে তো বলে নেওয়া ভালো, যারা বয়স্ক আসবেন বা যারা বাচ্চা আছেন বা যাদের ব্রিদিং প্রবলেম আছে একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু চড়াই রাস্তা, কিন্তু ওঠার সময়, নামার সময় উৎরাই হলে, চড়ার সময় কিন্তু চড়াই রাস্তা যাওয়ার সময়। দারুণ লাগছে, দারুণ, জাস্ট এ হলো প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ। এক কথায় কোনো কথা হবে না। ঝর্ণা, পিছনে পাহাড়, তার সঙ্গে এইদিকেও পাহাড়, এক কথা ডেডলি কম্বিনেশন। surrounded. We are not alone. Within my reverie, there's only এই আরেকটা হচ্ছে ঝর্ণা যেটা বলছিলাম, উপরে উৎপত্তি স্থলে একটা অংশ। এই পার্কে মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, অল্প বয়সী সবারই কিন্তু খুব ভালো লাগে। এবং বইছে বসার জায়গা রয়েছে, উপরেও তাই, দারুণ লাগছে, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ, পিকনিক স্পট বলা যেতে পারে। বাট হ্যাঁ, আরেকটা জিনিস, বর্ষাকালে মানে এই পার্কে বা এই স্পটে না আসাটাই আই থিঙ্ক বেটার। না, আমার মতে প্রেফারেন্স না আসাটাই বেটার। রাস্তাঘাট থেকে শুরু করে চলাফেরার রাস্তা, গাড়ি আসার রাস্তা, সবটাই কিন্তু অনেকটা অবস্টিকেলসে ঘেরা থাকবে। দেখুন এখানে কি সুন্দর পাহাড়ি খাদ দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে আমরা এলাম, রাস্তা দুদিকে দুটো রাস্তা ডিভাইডার। ওই পাশ দিয়ে গিয়ে যাওয়ার গিয়ে মানে ঝর্ণা আছে, উপরে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, ঠিক ওই পাশ থেকে ঝর্ণা। আর এই দিক দিয়ে আপনারা যদি যান, চেষ্টা করেন, ওই উপরেও কিন্তু ওটার রাস্তা আছে। আমরা উঠলাম না, ওটা হচ্ছে গিয়ে ন্যাচারাল জঙ্গলের মধ্যে সমস্ত কিছু। চলুন আমরা এই দিক দিয়ে আবার ঝর্ণার দিক থেকে যাই, এখানে বসার জায়গাও রয়েছে। বেশ অনেকটা বড় জায়গা, কিন্তু প্রায় যেটুকু জানা যায় 10 একর থেকে 14 একর এরকম এরিয়া, সামথিং বেল্ট অ্যাপ্রক্স। এই পুরো এরিয়াটার মধ্যে কিন্তু পুরো পার্কটা অবস্থিত, মানে ওই উপর টপ টু নিচের বটম পর্যন্ত ওই 10 থেকে 15 একরের মধ্যে আর কি জায়গা। মোটামুটি যেটুকু জানা যায় 14 একর মতো জমি আছে, তার উপরে কিন্তু এই পুরো জায়গাটা অবস্থিত। এবং এটা কিন্তু বেসিক্যালি এই খরস্রোতা নদীর ঝর্ণা জলটা বয়ে আসছে। এই দেখুন খরস্রোতা ঝর্ণা নদী জলটা বয়ে আসছে, এর উপরে বেশ করেই কিন্তু ওটা কিন্তু গঠিত। এদিকে রক গার্ডেন ঘুরে দেখা আমাদের হয়ে গেছে। অন্যদিকে অনেকটা সকালে ওঠার জন্য এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, তাই ম্যাগির দ্বারাই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে সামনে দিয়ে চলে যাই, অসুবিধা নেই। আমরা ঘুরতে ঘুরতে রক গার্ডেন দেখে গঙ্গামার বাগদা গেলাম না, কারণ ওটা বন্ধ হয়ে গেছে, রিপেয়ারিং হচ্ছে আর কি। এখন রক গার্ডেন রাস্তাও রিপেয়ারিং হচ্ছে। আমরা এখন চলে এলাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এ হচ্ছে লোকে পিছনে টি গার্ডেন, পুরোটাই ওদেরই টি গার্ডেন রাস্তা দুদিকে। আমরা দেখাচ্ছি পিছনে, দার্জিলিং থেকে মোটামুটি 10-11 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর এই রক গার্ডেন থেকে তো মোটামুটি 1.5-2 কিলোমিটার ম্যাক্সিমাম। তো পিছনে লেখাও আছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এনটিপি সেরকম কিছু নেই এই চত্বরে, যে কটা টি গার্ডেনের মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস টি গার্ডেন একটা। ব্রিটিশটাই এই টি গার্ডেনটা একটা কি বলবো খুঁজে বের করেছিল। পরবর্তী সময় কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মালিকানা কিন্তু চেঞ্জ হয়। বলা যেতে পারে 1890 সাল ওই আশপাশ দিয়ে এটা চালু হয়। এখন বর্তমানে কাজারিয়া গ্রুপ কিন্তু এটার মালিক বা মালিকানা এতে বলা যেতে পারে। সমতল থেকে প্রায় 3500 থেকে 6000 ফিট উচ্চতায়, নিচ থেকে উপর পর্যন্ত মিলিয়ে সুবিস্তৃত রয়েছে। প্রায় 1 লক্ষ কুইন্টন চা কিন্তু পার ইয়ারলি এখানে প্রোডাকশন করে, এখানে যেটুকু খবর পাওয়া যায়। ওই দেখুন দূরে দোকান রয়েছে একটা, ওই পাশে ফ্যাক্টরির দোকান।
ওই দোকান থেকেই আর কি চাটা কেনা যেতে পারে। ঘুরতে ঘুরতে চা বাগানে চলে এলাম, নর্থ বেঙ্গলের সেই বিখ্যাত চায়ের বাগিচা, চায়ের বাগান। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন নাম ঠিকই, কিন্তু এক স্বর্গ। দেখুন চারিদিকে বিস্তৃত একটা তৃণভূমির মতো সবুজ ভূমি, গ্রিনল্যান্ড, আর সামনে চা বাগান। এই দূরটা দেখে মনে হচ্ছে কাশ্মীরের সেই বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, সবুজ বাগিচায় ভর্তি যখন থাকে বর্ষাকালে, যখন একদম ল্যান্ড অ্যান্ড ল্যান্ড, সেটা গ্রিনল্যান্ড, ঠিক সেরকম দেখতে লাগে। মানে যত দূর দূর যাচ্ছে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। মানে আমরা যারা শহর কলকাতার মানুষ তারা ওখানে গ্রিন খুঁজি, পাই না। আর এখানে দেখুন, সে হতে পারে চায়ের গাছ, বাট গাছ তো গাছই হয় না। দারুণ লাগছে, এক অবিশ্বাস্য জিনিস। শুধু একটাই মাথায় রাখবেন, বর্ষাকালে এই ধরনের যে কোনো চা বাগান নর্থ বেঙ্গলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। গেলেও খুব একটা ভিতরে যাবেন না, কারণ যেটুকু জানা যায় ছোটো ছোটো লেপার্ডের বাচ্চা জঙ্গলের মধ্যেই থাকে, যেটা খুবই রিস্কি। Told me not to make a sound and I hiding you. We'll take flight when we make it to the other side. And the smoke is heavy in our eyes. I'm still finding you. We'll be fine. The river always finds a way. Yeah, the river always finds a way. The river always. আমাদের এই সুন্দর চায়ের বাগিচা বা চায়ের বাগান ঘুরে দেখা কমপ্লিট। তো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি। দেখুন পিছনে কি সুন্দর মেঘ ভাসছে পাহাড়ের মধ্যে, বেশ সুন্দর লাগছে ওই দিকটা। ওই দিক থেকে কিন্তু দার্জিলিং সিটি। কিন্তু চলুন আপাতত ওয়েদার কিছুটা খারাপ হচ্ছে, আসতে আমরা এখানে বেরিয়ে যাই। আমরা ঘুরতে ঘুরতে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ক্রস করে চলে এলাম। এই দার্জিলিং এরিয়ার যে কটা মনেস্ট্রি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস মনেস্ট্রি হচ্ছিল গিয়ে দ্য ঘুম মনেস্ট্রি। এ দেখুন সামনে একটা মনেস্ট্রি আছে ডালি মনেস্ট্রি, সেটা সময় পেলে যাব। বাট এটা হচ্ছে ফেমাস মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি, ওয়ান অফ দ্য পুরনো একখানা মনেস্ট্রি। লামা একজন ফেমাস, তো তিনি 1850 সালে প্রতিষ্ঠা করেছিল। লামা রিয়াব গ্যাস্ট্রো নাম ছিল। তাই পুরো নামটা জেনে নিয়ে আমাকে বলে দেবো, এরকম একজন নাম ওনার। তো যাই হোক, এটা কিন্তু দার্জিলিং থেকে মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্সে, মোটামুটি 6 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। সময় লাগে 15 থেকে 20 মিনিট। আর টাইগার হিল থেকে মোটামুটি হচ্ছে গিয়ে ওই 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে আধা ঘন্টা 40 থেকে 45 মিনিটের মতো। সমতল থেকে প্রায় 6,800 7,000 ফিটের উচ্চতা অবস্থিত রয়েছে। এনটিভি তেমন কিছু লাগে না, কিন্তু ভিতরে ঢুকতে গেলে ওই মানে ফটো তুলতে গেলে 10 টাকা, আর চলো গিয়ে ভিডিওগ্রাফি 50 টাকা লাগে। ভিতরে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে 15 ফিটে, যেটা শান্তি গুম্ফা নামে পরিচিত। যেটুকু জানতে পারলাম, লামা রিয়াব না, লামা সিরাপ গ্যাস্ট্রো, লামা সিরাপ গ্যাস্ট্রো, তিনি 1850 সালে এই সেই ঘুম মনেস্ট্রি সেটা প্রতিষ্ঠা করেছিল। তো ভিতরে যাই আমরা, বেশ কিছু দোকানও রয়েছে ছোটো ছোটো শপিং করার জন্য, কেনাকাটা করার জন্য। আমরা ভিতরে প্রবেশ করলাম, বাইরে বেশ কিছু দোকান রয়েছে কেনাকাটা করার জন্য। আমি ব্যাক ক্যামেরার ভিতরে মনেস্ট্রি আপনারাও দেখলেন, বাইরে একটা বিউটি, ভিতরে মনেস্ট্রির ভিতরেটা আমি দেখাচ্ছি। এই দেখুন সেই মূর্তি, এরা হচ্ছিল গিয়ে গৌতম বুদ্ধের 15 ফিটের মূর্তি। ভিতরে মন্টেশ্বরী স্কুলও আছে, এখানে লামারা থাকেন, প্লাস বাচ্চারা যারা পড়াশোনা করে তারাও থাকেন। এই মূর্তির হাইট 15 ফিট। এটা শান্তি গুম্ফা।
চলার পথে হঠাৎই আমরা দাঁড়িয়ে পড়লাম পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত পাহাড়ি টয় ট্রেন স্টেশনগুলির মধ্যে অন্যতম বিখ্যাত ঘুম স্টেশনের সামনে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পিছনে, দেখুন ভারতবর্ষের যে কটা হাইস্ট অল্টিটিউড রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে অন্যতম একটা টয় ট্রেন লাইন, যেটা ন্যারোগেজ লাইন, ঘুম রেলওয়ে স্টেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1891 সালে। 1999 সালে পরবর্তী সময় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেয়। দার্জিলিং থেকে মাত্র 6 থেকে 6.5 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা সময় লাগে। পাশে এটা হচ্ছিল মিউজিয়াম, এটা পার্টিকুলারলি এটা হচ্ছিল মিউজিয়াম। এখানে সকাল 10টার সময় খুলে যায়, 20 টাকার মতো এন্ট্রি ফিস নেয়। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত মোটামুটি ওই জয় রাইডটা খুব ফেমাস, যেটা মোটামুটি 9,000 টাকা করে পার পার্সেন্ট টিকিট ভাড়া। আপ ডাউন মিল 800 থেকে 2,000 টাকার মতো সিট ভাড়া টিকিট ভাড়া পড়ে। মোটামুটি সমতল থেকে 7,000 ফিট উচ্চতা অবস্থিত স্টেশনটা। ন্যারোগেজ লাইন ডিএইচআর এর আন্ডারে অবস্থিত, দার্জিলিং হিমালয়ান হিমালয়ান রেলের আন্ডারে অবস্থিত রয়েছে এটি। এই জন্য আমরা ওটার প্ল্যাটফর্ম থেকে শুরু করে গোটা স্টেশন চত্বরটা ঘুরে ঘুরে দেখছি যতটা পারা যায়। এবং সারাদিনে কিন্তু এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত বা এনজিপি পর্যন্ত সারাদিনে একটাই ট্রেন যায়, দার্জিলিং থেকে ঘুম হয়। আর না হলে দার্জিলিং থেকে কিন্তু ঘুমের মধ্যে কিন্তু ট্রেন চলাচল করে, যেগুলো জয় রাইড। পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লোকে সেই দার্জিলিংয়ের চত্বরে ঘুম এরিয়ার ঘুম স্টেশনে ঘুম মিউজিয়াম, যেটা মোটামুটি সকাল 10টায় খুলে যায় এবং মোটামুটি বিকেল 4টে 4:30 পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। 20 টাকা করে এন্ট্রি ফি আছে। If we didn't have to turn around, if you told me not to make a sound and I hiding you, we'll take flight. আমরা ঘুরতে ঘুরতে নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই সেই ফেমাস বাতাসিয়া লুপ। দার্জিলিং থেকে জাস্ট হার্ডলি 15-20 মিনিট ডিস্টেন্স পথ, মোটামুটি ধরে নিতে পারেন 2 থেকে 2.5 কিলোমিটার কি 4 কিলোমিটারের মতো ম্যাক্সিমাম ডিস্টেন্স। সমুদ্র বিশ্ব থেকে প্রায় ধরুন ওই 6,500 থেকে 7,000 ফিট উচ্চতায় মোটামুটি এটা এক্সিস্টিং করে। তো এখানে দেখুন পিছনে মূর্তিও রয়েছে। তো এটা মোটামুটি 1947-এ যে কজন গোর্খা রেজিমেন্টের সমস্ত সোলজাররা মারা গেছে তাদের ডেডিকেশনে সেটা মোটামুটি তৈরি করা। দেখুন পিছনে মূর্তিটাও রয়েছে। এনটিপি বলতে 50 টাকা করে লাগে এনটিপি। সকাল 10টা থেকে মোটামুটি সন্ধ্যে 5টা পর্যন্ত খোলাই থাকে। এবং একটা জিনিস বলে দেওয়া, যাদের ধরুন টয় ট্রেনের টিকিট আগে থেকেই কাটা রয়েছে জয় রাইড বা এনিথিং, তারা কিন্তু আর এই আলাদা করে এনটিপি দিতে লাগে না। এখানে ফ্রিলি মোটামুটি ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারই দেখা যায় এবং বেশ সুন্দর। দেখুন সাজানো গোছানো দোকানপাট রয়েছে বেশ কিছু চারিদিকে। এদিকে পিছনে যে সমস্ত ছাদাগুলো দেওয়া দোকান, কিন্তু স্টল আর কি, ফুড স্টল রয়েছে, গ্রসারি স্টল রয়েছে, ভ্যারাইটি অফ স্টল রয়েছে। ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখা যাবে এখানে। এবং এটা কিন্তু লুপ লাইনের একটা কিন্তু সার্কেল ওয়াইজ এখানে কিন্তু টয় ট্রেন কিন্তু ঘুরে একটা জায়গার মধ্যে। আমি সমস্ত ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা। যারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, সামনে বান্নাকুলা লাগানোর সিস্টেম থাকে। মোটামুটি সন্ধ্যে 6টা পর্যন্ত খোলাই থাকে, 10টা থেকে 6টা পর্যন্ত মোটামুটি খোলাই থাকে। 5টা বলা বল 6টা পর্যন্ত মোটামুটি খোলাই থাকে, দেখতে পাই। এবং ওই বান্নাকুলার দিয়েও কিছু চার্জেসের বিনিময়ে আপনি দেখতে পারবেন হচ্ছে লোকের কাঞ্চনজঙ্ঘা। পার্টিকুলারলি এই লাইনটা দিয়ে কিন্তু ট্রেন কিন্তু লুপ লাইন দিয়ে চলাফেরা করে।
পুরোটা গোল করে রাউন্ড সার্কেলে পুরোটা গোল করে ঘুরে এখান দিয়ে যায়। এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম জায়গা। যখন দোকান যখন হয়, মানে অ্যাকচুয়ালি ট্রেন যখন যায় তখন তখন দোকানগুলো লাইনে সেগুলো কিন্তু উঠে চলে যায়, মানে সাইডে সরে যেতে হয়। বেশ সুন্দর একটা মনোরম পিসফুল জায়গা। এবং এই পাশটা হচ্ছে লোকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। দার্জিলিংয়ের অন্যতম ভ্রমণ স্থান বাতাসিয়া লুপের ভিতরে রয়েছে বেশ কিছু বিপণন সামগ্রীর দোকান। আপনারা চাইলে এই সমস্ত দোকানগুলির থেকে আপনাদের পছন্দ মতো বেশ কিছু জিনিস দরদামের মাধ্যমে চাইলে কিনে নিতে পারেন। এখানে দেখুন বিভিন্ন মহিলারা, মা কাকিমারা সবাই কিন্তু ড্রেস পরে কিন্তু ফটো তুলছে, যেগুলো এখানে লোকাল ড্রেসিং। মোটামুটি 50-100 টাকা করে প্রাইস নেয়। এবং এরকম সেই বার্নাকুলার লেখাও রয়েছে 50 টাকা করে চার্জেস। এই দেখুন বেশ সুন্দর জায়গা। এই দূর থেকেও চলো গিয়ে দেখানো যাচ্ছে কিনা জানি না, আপনারা দেখেছেন সকালবেলা। এই দূর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু দেখা যায়, সামনে সমস্ত গ্রিন ভ্যালি, পাহাড়, নিচের এভরিথিং কিন্তু এখান থেকে যতটা পসিবল দেখা যায়। এদিকে আমাদের পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই এখানকার লোকাল ড্রেস পরে নিজেদের মতো করে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখুন, সে বলছিলাম বাতাসিয়া লুপের লুপ লাইনের টয় ট্রেনগুলো এসে যখন দাঁড়ায় গোল করে সাইকেলটা ঘোরে, এই পুরো টয় ট্রেনের লাইনটা রাউন্ড সার্কেলে ওদিক দিয়ে আসে। এবং এখান থেকে দেখুন, এই দেখুন টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বেরিয়ে যাবে। মানে দারুণ দৃশ্য। হিন্দি থেকে, বাংলা থেকে, সাউথ ইন্ডিয়ান বহু মুভি শুটিং কিন্তু এই প্লেসে হয়েছে এবং এই টয় ট্রেনকে ঘিরেই কিন্তু হয়েছে। ভারত মাতাকে রক্ষা করার জন্য বহিঃশত্রুদের বিরুদ্ধে যে কবার যুদ্ধ হয়েছে, সে কবারই যে সমস্ত গোর্খা রেজিমেন্টের সৈন্যরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের নামটাই এখানে উৎসর্গ করে লেখা রয়েছে। আমাদের মোটামুটি এই বাতাসিয়া লুপের সুন্দর মুহূর্তগুলো ঘুরে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরাবো। নেক্সট ডেস্টিনেশন সেরকমভাবে কিছু নেই, দেখা যাক। আজকে আমার সাইড সিনটা পুরো কমপ্লিট করেই ফেলেছি। যদি দেখি তো কিছু দেখাবো, তার নাহলে আদারওয়াইজ মেলে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাতাসিয়া লুপ থেকে বেরানোর পথে আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল বোর্ডের ভিডিও তুলে ধরলাম। চাইলে তোমরা ভিডিওটা পজ করে একটি ছবি তুলে নিতে পারো। আমরা চলার পথে এই ডালি মনেস্ট্রি বলে একটা মনেস্ট্রির সামনে দাঁড়ালাম। তো হাতে খুব অল্প সময় পেয়েছি, তো ভিতরে ঢুকি আমরা। আমরা এই মনেস্ট্রিতে ঢুকলাম যে আগেও বহুবার ভিজিট করেছি, তখন কখনো মানে এন্ট্রি ফিসের ব্যাপারটা ছিল না। এবার এটা নতুন চালু করেছে, 20 টাকা করে এন্ট্রি ফিস। পিছনে মিউজিয়ামের জায়গা রয়েছে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে মিউজিয়াম। আমরা অবশ্যই এসে পৌঁছালাম হচ্ছে মেন যে টেম্পল এরিয়া, এই সেই জায়গা ডালি মনেস্ট্রি। বেশ সুন্দর একটা জায়গা। সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি ধরে নিন 7000 ফিট না হলে প্রায় 6900 থেকে 800 ফিট উচ্চতা অবস্থিত আছে। প্রতিদিনই মোটামুটি খোলা থাকে। সকালবেলা থেকে মোটামুটি 9টা 9:30টার মধ্যে খুলে যায়, বিকেল 4টে 4:30 অবধি খোলা থাকে। ভিতরে একটা মন্টেসরি স্কুল আছে, কারণ যেরকম আপনাদের ঘুম মসজিদের সঙ্গে এখানেও কিন্তু মন্টেসরি স্কুল রয়েছে। এটি হলো ডালি মনেস্ট্রির ভিতরে অবস্থিত একটি প্রেয়ার হল, যেখানে এখানকার সকল সদস্যরা মন খুলে ভগবানের আরাধনা করে থাকে। এটি হলো ডালি মনেস্ট্রির ভিতরের প্রধান অংশ, যেখানে গৌতম বুদ্ধ সর্বদা বিরাজমান। কি হলো বিল্ডিংটা, এটা হচ্ছিল ওখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকার জায়গা। ওই পাশটায় দেখুন রয়েছে ক্লিনিক রয়েছে, ওখানে সমস্ত আরও ম্যানেজমেন্টের লোকেরা থাকার জায়গা। এইটা হচ্ছিল পার্টিকুলারলি মেন মনেস্ট্রি। আমাদের আজকের মতো সাইট সিন কমপ্লিট। মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছিল চক বাজার, দার্জিলিংয়ের ফেমাস। একটা হচ্ছিল মেল মার্কেট, মেল নিউ মার্কেট, আর একটা হচ্ছে দার্জিলিং চৌরাস্তা মোড় থেকে নিচের দিকে নেমে চক বাজার। এই চক বাজার আসার পথে কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশনও পড়বে। আমরা ওখানে জায়গা ছিল না, খুব ন্যারো প্যাসেজগুলো আমরা দাঁড়ালাম না। তো আমরা এখন চক বাজারে চলে এসেছি। চক বাজারে বিভিন্ন ধরনের গ্রসারি,
ফ্রুটস, ইলেকট্রনিক গুডস, বিভিন্ন টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যায়। দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায়। অ্যাকচুয়ালি দার্জিলিং মেন মার্কেট। দিনের চক বাজারে চলে এসেছি। ইভিনিংয়ে স্ন্যাক্স, খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড সবও এখানে পাওয়া যায়। আমরা চকবাজারে নেমে দাঁড়িয়ে, যেটা পরে চকবাজার এরিয়া, এটা হচ্ছে গিয়ে বাড়ির ছোটো গলিটা হচ্ছে গিয়ে মেলে ওঠার রাস্তা। তো মোটামুটি এখানে কি টুকটাক জিনিসপত্র কিনলাম, ওটা লাঞ্চ টাঞ্চ করবো, কারণ খুব একটা দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, খুব কনজেস্টেড জায়গা। এই রোডটি হলো মূলত চকবাজার থেকে দার্জিলিং মেল রোড যাওয়ার একটি রাস্তা। এই রাস্তায় রয়েছে প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রীর দোকানপত্র। আপনারা চাইলে এই সমস্ত দোকানগুলি থেকে আপনাদের মন মতো কিছু জিনিস দরদামের মাধ্যমে চাইলে কিনে নিতেই পারেন। সারাদিন ধরে ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে, যার নাম মহাকাল রেস্টুরেন্ট। এখানে আমরা ডিম ভাত ও মাছ ভাতের দরুন দুপুরের লাঞ্চটা সবাই মিলে একসঙ্গে সেরে নিচ্ছি। এটি হলো মূলত দার্জিলিং মেলে যাওয়ার পথে পড়ে একটি 3 রাস্তার মোড়। এখান থেকে রয়েছে একদিকে ক্লক টাওয়ার যাওয়ার রাস্তা, অপরদিকে রয়েছে দার্জিলিং মেলে ওঠার রাস্তা। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু নামকরা ও নাম না জানা ছোট বড় খাবারের দোকান। দেখুন দেখুন, ওই দেখুন, সবার ভিড়ের মাঝে দেখা দিয়েছে দ্য কেভ এন্টার্স। দার্জিলিংয়ের সমস্ত খাবারের দোকানগুলির মাঝে একটি বিখ্যাত নামকরা দোকান দ্য কেভ এন্টার্স। কেভ এন্টার্স বললে কিন্তু প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, এবং তার পাশাপাশি আপনার আমার বাঙালি ভালোবাসার একজন মানুষ সত্যজিৎ রায়ের কথা। এখানে রয়েছে ফেলুদার অনেক স্মৃতি জড়ানো কিছু মুহূর্ত। এর পাশে রয়েছে আরেকটি বিখ্যাত খাবারের দোকান, যেটি হলো গ্লেনারি। কেভ এন্টার্স বলতে আমরা কিন্তু প্রথমেই বুঝি সকালের সেই ব্রেকফাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আপনারা চাইলে গ্লেনারি থেকেও কিন্তু রাতের খাবারটা খেয়ে নিতেই পারেন। এছাড়াও এখানে রয়েছে নামকরা বেশ কিছু খাবারের দোকান, এবং দেখুন পাশে রয়েছে, দুপাশেই বলা যেতে পারে, প্রচুর ছোট বড় জামা কাপড়ের দোকান। আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিজেদের মন মতো বেশ কিছু জিনিস কিনে নিতেই পারেন। এবং এখানে রয়েছে আরও একটি বিখ্যাত চায়ের দোকান, সেটি হলো দার্জিলিংয়ের অন্যতম চায়ের একটি দোকান, দ্য গোল্ডেন টিপস। Take flight when we make it to the other side, and the smoke is heavy in our eyes. I'm still finding you. We'll be fine. The river always finds a way. Yeah, the river always finds a way. আমরা আটতে আটতে দার্জিলিংয়ের সেই ফেমাস পয়েন্ট মেল, সেই মেলে চলে এলাম। এ হচ্ছে গিয়ে শোন রে, আমাদের গাইড আবার সেই রয়েছে। তো প্রতিদিন তো অল্প অল্প করে দেখিয়েছি মেলে, আজ ভাবলাম যে না একটু মেল থেকে ঘুরে আসি দিনের বেলা, একটা 360 ভিউ আপনাদের মেলে দেখাচ্ছি। বেশ সুন্দর জায়গা। এই পিছন দিক দিয়ে দেখছেন যে, দেখুন পিছনে মাঝখানে ফাউন্টেনটার এক সাইডটা হচ্ছে আস্তাবল রোড, একটা সাইডটা হচ্ছে লোক আপনাদের মহাকাল রেস্টুরেন্ট বা গাড়ি স্ট্যান্ড যাওয়ার রোড। আর সিমিলারলি পিছনটা হচ্ছে একদিকে ভানুভবন যাওয়ার রোড, একদিকে হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রোড। তো মোটামুটি এই মেলটা মোটামুটি সন্ধ্যাবেলা জাঁকজমক হয়, আনন্দ মজা এখানে সমস্ত কিছু। বহু মানুষের আনাগোনা তো লেগেই থাকে এখানে, প্রায় সারা বছরে নাই করে খুব একটা ভুল না করলে প্রায় 1,00,000-2,300 তো মানুষের আনাগোনা লেগেই থাকে এখানে। তো যারা যারা এখনও দার্জিলিংয়ের পদার্পণ করে উঠতে পারেননি, সবাইকে বলবো নিজেদের ব্যস্ততার জীবনের সময়কে একটু বাঁচিয়ে আসুন, ঘুরে যান, মজা করুন। দেখুন কী সুন্দর এখানে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের চড়ার জন্য। এছাড়া প্রভৃতি অ্যাক্টিভিটি এখানে হয়। এবং পিছনে দেখুন এ লেখা রয়েছে হাবিব মল্লিক অ্যান্ড সন্সের দোকান। এটা যেই মার্কেটে যে কটা দোকান রয়েছে সবথেকে পুরনো দোকান হচ্ছিল এই দোকানটা, যেই দোকানে মোটামুটি বিখ্যাত
ব্যক্তি আনাগোনা এখানে লেগেছিল একটা সময়। প্রচুর পুরনো ঘর সাজানোর জিনিস পাওয়া যায় এবং এই যে পিছনে দেখুন স্টেজ মতো করা আছে, এই একটা স্টেজে আপনি সেখানে সাইড সিন দেখতে পারবেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর এই একটা দেখুন পিছনে দূরে রয়েছে যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে লোকে মেন স্টেজ যেটা, যেখানে হচ্ছে লোকে মেয়ের সমস্ত কিছু কালচার প্রোগ্রাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে অর্গানাইজ করা হয়। তো মেলের এই সারাউন্ডিংয়ে দুখানা মার্কেট তো ছিল, আগেও বলা হয়েছিল নিউ মহাকাল মার্কেট, যেটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা, আর একটা হচ্ছে লোকে এই ঠিক বা পাশে যেটা হচ্ছে আজালিয়া হোটেলের ঠিক পাশ দিয়ে, সেটা হচ্ছে লোকে মহাকাল মার্কেট ছিল। তো দুটো মার্কেটই এখন তো বারুভবনে শিফট হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের সমস্ত কিছু গল্প, আনন্দ, মজা সমস্তটা তুলে ধরলাম। সোজাকালে ক্লক টাওয়ার রয়েছে, এদিকে ক্লক টাওয়ার, এদিকে হচ্ছে লোকে ক্যাপিটাল, যেটা ভানুভবনের পরেই রয়েছে, ভানুভবনকে ক্যাপিটাল বলা যায়। আর তেমন কিছু দেখানোর কিছু নেই আজকের মতো। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন, ভালো লাগার কমেন্ট করবেন, মূল্যবান মন্তব্য কিরে, তাই তো? লাইক সাবস্ক্রাইব ফলো করবে তো নিশ্চয়ই। তাহলে আমাদের দেখতে পাবে নাকি? হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব ফলো আবারও বলে দেওয়া রিকোয়েস্টই করে দেবেন। ভালো লাগে নিজেদের বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন। তো চলুন, ভিডিওটা খুব একটা বড় লেন্দি করছি না। দার্জিলিংয়ে রাত কাটানোর মতো দিন বা মুহূর্ত আজকে আমাদের শেষ, কাল আমরা বেরিয়ে যাব, সেটা একটা এপিসোড হবে। তো চলুন হোটেলে ফিরে যাই, একটু বিশ্রাম করি। আজ সন্ধ্যেবেলা একটু কেনাকাটা করার ইচ্ছা আছে, নিজেদের মধ্যে সময় কাটাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, নমস্কার।